তোমরা সে অর্থে সৌভাগ্যবান। Various segments of IHL, the historical background, and some other key issues regarding IHL. And today I am going to provide a lecture on the rest of the part. Those were to be taken in the last class. And most probably, I provided you a lecture sheet or a Yes, sir. link that is made by the ICRC. What is International Humanitarian Law? Advisory Service on the International Humanitarian Law. So I think and firmly believe you have downloaded the 2 pages that is made by ICRC, and you can see in the ICRC website. And you have already been informed about the ICRC. ICRC actually they deals with the humanitarian law, and this is an international organization, International Center of Red Cross, right? Yes, sir. ICRC. And we told in the last class some key points. What is international humanitarian law? When did international humanitarian law originate? What does international humanitarian law cover? Most probably we stopped in this point. What does international humanitarian law cover? Can anybody tell? Can anybody tell about what is covered by international humanitarian law? হিউম্যানিটেরিয়ান ল কি কি বিষয় কভার করে এই বিষয়টা কেউ বলতে পারবা? আমি গত ক্লাসে এটা বলে দিয়েছিলাম যে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল কভারস 2 এরিয়াস। কোন 2টা এরিয়া কভার করে? কেউ একজন বলো তো দেখি। একটু পড়াশোনা না করে আসলে কিন্তু ক্লাস প্রাণবন্ত হবে না, ক্লাস কিন্তু জমবে না। এবং এই সাবজেক্টটা কিন্তু খুবই প্রসপেক্টিভ সাবজেক্ট এবং হট সাবজেক্ট বলা যায় অন টুডেজ ওয়ার্ল্ড অর্ডার, বিকজ all over the world there are some concern regarding the armed conflict in different countries of the world, and international humanitarian law covers the conflict or war, বিভিন্ন দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধাপরাধ, জেনোসাইড, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এই কথাগুলো কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে শুনি। এভরি নাও এন্ড দেন we are facing such types of words or terminology. The genocide, crimes against humanity, war crimes, crimes against peace. Even we are facing the problems regarding Rohingya that is created by the Myanmar, our neighboring country. And they already faced the brutal genocide committed by the army of Myanmar. মিয়ানমারের সেনাবাহিনী তাদের উপর যে ধরনের জেনোসাইড করেছে, অলরেডি দে হ্যাভ বিন ব্রট আন্ডার ট্রায়াল ইন ইন্টারন্যাশনাল কোর্ট ফর কমিটিং জেনোসাইড অর এথনিক ক্লিনসিং। যে জাতিগত নির্মূল প্রচেষ্টায় তারা যে ধরনের এই ভূমিকা রেখেছে, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে, এখানে কিন্তু ইন্টারন্যাশনাল যে দি হ্যাগে যে আদালতের নামটা কি যেন, আন্তর্জাতিক অপরাধ আদালত না, অপরাধ না, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কিন্তু অলরেডি মামলা চলতেছে। এবং প্রাথমিক শুনানিতে কিন্তু তারা বলেছে এই হ্যাগের যে আদালত 18 জন বিচারক তারা ইউনানিমাসলি বোধ হয় না, একজন বোধহয় ডিসেন্টিং জাজ ছিলেন, একজন ভিন্ন মতাবলম্বী জাজ ছিলেন, আর না হয় ওরা সবাই ইউনানিমাসলি কিন্তু এখানে মতামত দিয়েছে যে জেনোসাইড হয়েছে।
মিয়ানমারে জেনোসাইড হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে। এটা কিন্তু লাস্ট ইয়ার বলতে 2019-এই তো এটা শুনানি হলো, তাই না? জি স্যার। এই ঘটনাগুলো না জানলে কিন্তু আইএচএল করে লাভ হবে না। আমি যে ঘটনাগুলো বলতেছি এগুলো কিন্তু খুবই হট ইস্যু, এগুলো কিন্তু প্রত্যেকটা মিডিয়াতে আসে এবং পত্রিকার হেডলাইন হয় কিন্তু এগুলো। আর ল স্টুডেন্টদের কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয়, অন্তত পত্রিকাগুলো পড়তে হয় দৈনিক। এটা তো আপনারা জানেন। পত্রিকাগুলো পড়তে হয়, অন্তত দুই একটা টিভি চ্যানেল দেখতে হয়। এবং ইন্টারন্যাশনাল মামলাটা করেছে, এই মামলার শুনানি এবং মামলা করছে কিন্তু কোনো প্রভাবশালী রাষ্ট্র না। কোন দেশ মামলাটা করছিল গাম্বিয়া। কেউ বলেন তো? গাম্বিয়া। গাম্বিয়া। এবং গাম্বিয়ার মতো আফ্রিকার একটা ছোট রাষ্ট্র, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ওই দেশের যে আইনমন্ত্রী আবু বকর তাম্বাদি, তার নাম, তাই না? জি আবু স্যার। বকর তাম্বাদি ও তাম্বাদু, উনি বাংলাদেশে আসছিলেন। উনি রোহিঙ্গাদের ওইখানে শরণার্থী যারা আছে রোহিঙ্গাদের দেখতে গিয়েছিলেন। ওইখানে গিয়ে ওনার নাকি চোখ দিয়ে পানি এসেছে ওদের এই ভয়াবহতা দেখে, নিষ্ঠুরতা দেখে। তো গাম্বিয়ার মতো একটা রাষ্ট্র, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আর প্রভাবশালী রাষ্ট্র যারা আছে তারা এই ধরনের নির্মম অত্যাচার, নিষ্পেষণ এগুলোকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। খুবই লজ্জাজনক একটা ব্যাপার। আমরা খুব একটা নিষ্ঠুর পৃথিবীতে বসবাস করতেছি। তো এই নিষ্ঠুরতার এই পৃথিবীতে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল পড়ে, জ্ঞান অর্জন করে এরকম মানবতার পাশে থাকার সেই সুযোগ কয়জনের হতে পারে? আমি কি বুঝাইতে পারছি? আমি যেটা, হোয়াট আই ওয়ান্ট টু ফোকাস বিফোর ইউ দ্যাট, মানে ইউ আর very much lucky that you have chosen the subject international humanitarian law, and by study of which you will be able to serve the people who are under humanitarian crisis, who are under brutal action by their state. কথা বোঝা গেছে? তো তোমাদের কিন্তু এই কাজগুলো করার সুযোগ আছে বর্তমান নিষ্ঠুরতার এই পৃথিবীতে। দেখবা যে প্রত্যেকটা দেশেই, ইন্ডিয়াতে কাশ্মীরের মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে, সেখানেও কিন্তু এথনিক ক্লিনজিং বা জেনোসাইড এগুলো হচ্ছে। তোমরা চাইলে ইন্টারন্যাশনাল কোর্টে বা লেখালেখি করে আইনি মতামত দিয়েও কিন্তু তাদের পাশে থাকতে পারো। বর্তমানে যেমন সোশ্যাল মিডিয়ার যুগে, তো এগুলো করতে পারা কিন্তু আইনের ছাত্রদের এই এক ধরনের সার্থকতা। এবং তোমরা যারা আইন পড়তে আসছো, তোমরা, মোস্ট অফ দ্য স্টুডেন্ট, they think that they study law to serve the backward section of people অথবা আন্ডার প্রিভিলেজ পিপল, যারা সুবিধা বঞ্চিত মানুষ, তাদেরকে সার্ভ করার জন্য তোমরা আইন পড়তে আসছো। আবার অনেকের মধ্যে এমনও থাকতে পারে যে আইন পড়তে আসছো অনেক টাকা পয়সা ইনকাম করার জন্য। কারণ ওকালতিতে অনেক টাকা পয়সা পাওয়া যায়, তো অনেক কাছে টাকা ইনকাম করার জন্য প্রচুর টাকা দরকার। তবে আমার কাছে মনে হয় মোস্ট অফ দ্য স্টুডেন্টের মধ্যেই সাবকনসিয়াসলি হলেও যে মানবতার সেবা করার যে একটা এটিটিউড, সেই এটিটিউডটা কিন্তু আইন করলে হয়। এই জন্য আইনের মানুষজন, যদিও আমাদের চর্মচক্ষুতে বা এক ধরনের পারসেপশন আছে, একটা নেগেটিভ আছে আমাদের সমাজে, সেই নেগেটিভটা হলো আইনের মানুষ মিথ্যা বলে, ঘুষ খায়। এগুলো তো মুখস্থ কথাবার্তা। কিন্তু আমি মনে করি ডাক্তারি পেশা আর আইন পেশা, এই দুইটা পেশা হলো পৃথিবীতে সবচেয়ে মহৎ পেশা। তোমরা কি এটার সাথে একমত? জি স্যার। জি ইয়েস স্যার। স্যার। কারণ কারণ তোমরা হসপিটালে যাও, দেখবা যে সবচেয়ে অসহায় মানুষ। তোমরা ঢাকা মেডিকেল একবার ঘুরে আসলে তোমরা আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবে যে আল্লাহ, আমাকে তুমি অন্তত এই হসপিটালে যেন না আসতে হয়, তুমি অন্তত আমার এই ব্যবস্থাটা করে দিও। আমি বেশ অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন কারণে। তো ঢাকা মেডিকেল বা যে কোনো মেডিকেলে গেলে দেখো যে মানুষ যে কত অসহায়। মানুষ কিন্তু স্বাস্থ্যের দিক থেকে খুব অসহায়। আর কোর্টে যাবা, কোর্টে গেলে দেখো যে সবচেয়ে অসহায় মানুষ কোর্টে।
তাহলে কোর্টে এবং হাসপাতালে যারা সার্ভিস দিতে পারে, আমি মনে করি তাদের যদি, যারা আমাদের তো এখানে মোটামুটি সবাই ধর্ম বিশ্বাস করি, তাই না? জি স্যার। তো কোর্টকালীন মুক্তি বা বেহেশতে যাওয়ার যদি কারো ইচ্ছা থাকে, আমার সবারই আছে, আমরা কম বেশি ধর্ম পালন করি বা না করি, তো এই পেশাতে যারা সৎ থাকতে পারবে, এই পেশাতে যারা মানে লোভ মুক্ত জীবনযাপন করতে পারবে এবং সেবা দেওয়ার যাদের মানসিকতা থাকবে, আমার মনে হয় পরকালটা তাদের জন্য সহজ। আপনারা কি মনে করেন? আমার এই কথার সাথে একমত কিনা? জি ভিন্ন স্যার। মত থাকলেও বলতে পারেন। তবে কথা হলো কি, লোভ মুক্ত জীবনযাপন করা বর্তমানে গ্লোবালাইজড ওয়ার্ল্ডে খুব কঠিন, খুবই কঠিন। এই জন্য বলতেছি, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টে পড়লে আপনি কি করতে পারবেন, নিপীড়িত মানুষ, শোষিত মানুষের জন্য একটু হলেও ভূমিকা রাখতে পারবেন। অন্তত আপনি না পারলেও অন্তত ফেসবুকে লেখে, সোশ্যাল মিডিয়াতে লেখে হলেও কি করতে পারবেন, মিনিমাম এই সার্ভিস দেওয়ার একটা। কারণ ফেসবুকে লেখাটাও কিন্তু একটা ইন্টেলেকচুয়াল একটা রোল প্লেইং হয়ে যায়, তাই না? জি স্যার। জি স্যার। আশা করি আমার কথা বুঝতে পারতেছেন সবাই। বর্তমান যুগে, বর্তমান বাস্তবতায়, বিশ্ব বাস্তবতায়, বিশ্ব রাজনীতিতে এই আইএচএল, আইএচএল বলে আমরা সংক্ষেপে আর কি, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, এই সাবজেক্টটা খুবই প্রসপেক্টিভ, খুবই নলেজ ওরিয়েন্টেড এবং খুবই কি বলে যায় সময় উপযোগী। এই কথাটা তো বুঝাইতে পারছি আমি নাকি? সময় উপযোগী, সময় উপযোগী। এই জন্য এই সাবজেক্টে একটু পড়াশোনা করলে আপনার জন্য ভালো, জাতির জন্য ভালো, বিশ্ব মানবতার জন্য ভালো। এই জন্য আপনাদের কিন্তু দায় আছে এখানে, যেহেতু আপনারা আইন পড়ছেন, আইনের মানুষদের দায় বেশি। আমরা প্রায় একটা কথা বলে থাকি, আইনের মানুষদেরকে বলা হয় কি, যারা আইন পড়ে, দে আর সোশ্যাল ইঞ্জিনিয়ার। সোশ্যাল ইঞ্জিনিয়ার পর্যন্ত, একজন ইঞ্জিনিয়ারের কাজ কি, কোনো কিছু গড়ে তোলা। কিন্তু আমরা দেখবেন আমাদের বর্তমান সামাজিক বাস্তবতায় বা বিশ্ব বাস্তবতায় আমরা কিন্তু কোনো কিছু গড়ি না, বরং ধ্বংস করি। আমরা মানুষের সাথে মানুষের সম্পর্ক ধ্বংস করি, আমরা লোভ মুক্ত জীবনযাপন হয়ে যাক। কিন্তু আইনের মানুষ হলো তাদের সোশ্যাল ইঞ্জিনিয়ার কেন বলা হয়েছে? তারা সমাজ গড়তে, জাতি গড়তে তাদের ভূমিকা লাগে। জাতি গড়া, গড়া হচ্ছে কি, ইঞ্জিনিয়াররা তারা গড়ে। যেমন ইঞ্জিনিয়াররা যে আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার, তারা কি করে, আপনার রাস্তাঘাট, কালভার্ট, বড় বড় বিল্ডিং, এরকম শহরায়নে তারা ভূমিকা রাখে, তারা গড়ে তোলে। তো সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হলো কি, সোশ্যাল ইঞ্জিনিয়ার। তারা মানুষ গড়া, সোসাইটি গড়া, নেশন বিল্ডিং গড়া, জাতি গড়া কিন্তু পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে মহৎ কাজ। এই কাজগুলো কারা করে? আইনের ছাত্ররাই করে। আপনারা যদি দেখেন আমাদের যে লিবারেশন ওয়ার, যেটাকে আমরা আমাদের সবচেয়ে বড় একটা গর্বের জায়গা, লিবারেশন ওয়ারে ভূমিকা কার ছিল বেশি, এগুলা দেখতে হবে। বহির্বিশ্বে ভূমিকা পালন করছে কূটনীতিকদের সাথে, বিচারপতি আবু সাইদ চৌধুরী, আপনার নামগুলো জানেন। বাংলাদেশে তারা সংবিধান প্রণয়ন করেছে, যুদ্ধকালীন সময়ে ব্যারিস্টার আমিরুল ইসলাম আমাদের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স তিনি নিজ হাতে ড্রাফট করেছে, তার হাতের লেখা। এই যে সংবিধানে আপনারা দেখেন না, প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমার কথাগুলো কি বোঝা যায়? জি স্যার। জি স্যার, বুঝতে পারতেছি। হ্যাঁ, এই যে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা কেন করা হয়েছে জানেন তো? এটা না করলে কিন্তু আমাদের এই, এই মুক্তিযুদ্ধ কিন্তু আইনগতভাবে বৈধ হতো না। কথা বোঝা গেছে কিনা? এই প্রক্লেমেশন ইন্ডিপেন্ডেন্স হলে আমাদের মুজিবনগর সরকার গঠনে সহায়তা করেছে, এবং এটা আমাদের ইন্টারন্যাশনাল যে রিকগনিশনটা দরকার ছিল তখন, সেই রিকগনিশনটা পেতে সহায়তা করেছে। এটা কিন্তু একজন আইনজীবীর হাতের লেখা, প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আজকে সংবিধান খুলে একটু দেখবেন। কথা বোঝা গেছে? তারপরে মনে করেন যে ডক্টর কামাল হোসাইন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, আরো অনেক আইনজীবী ছিল কিন্তু, তাদের নিজ হাতে লেখা এবং তাদের প্রচেষ্টায়, তাজউদ্দিন আহমেদরা তো ছিলেন,
এই জন্য বলি আইনজীবীদের বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার। যাক, আমি বোধহয় আলোচনা ভিন্ন দিকে নিয়ে গেছি। হোয়াট ডাজ ইন্টারন্যাশনাল ল হিউম্যানিটেরিয়ান ল কাভার? আপনারা এই অ্যান্সারটা দেন নাই। দুইটা এরিয়া কাভার করে, দুইটা এরিয়া। নাম্বার ওয়ান, দি প্রোটেকশন অফ দোজ হু আর নট or no longer taking part in fighting. ওই মানুষদেরকে প্রোটেকশন দেয়া যারা কখনোই যুদ্ধে অংশগ্রহণ করবে না, ফাইটিং বা কনফ্লিক্টে, যারা যুদ্ধে অংশগ্রহণ করবে না, তার মানে সিভিলিয়ান পিপল, সিভিলিয়ানদেরকে রক্ষা করা। এই কথাটা কি বোঝা গেছে? যুদ্ধের সময় আপনারা দেখবেন, যুদ্ধের সময় যুদ্ধ হয় কিন্তু তোমার সশস্ত্র বাহিনীর সাথে সশস্ত্র বাহিনী। যেমন চায়নার সাথে ইন্ডিয়ার যে সংঘর্ষ হয়, কার সাথে হয়? ইন্ডিয়ান সেনাবাহিনী, চায়না সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তাই না? কিন্তু জি স্যার। প্রত্যেকটা যুদ্ধে আপনারা দেখবেন সাধারণ মানুষ মারা যায়। সশস্ত্র বাহিনী হেরা তো অস্ত্র নিয়ে যুদ্ধ করে, তারা কিন্তু ঠিকই প্রোটেকশনে থাকে, কিন্তু মারা যায় কারা? নারী, শিশু, সাধারণ নাগরিক। এই যে আফগানিস্তানে যে যুদ্ধ হলো, আমেরিকানরা ইরাকে যান, সিরিয়াতে যান, ইয়েমেনে যান, আপনি ইভেন মিয়ানমারে যান, এই সশস্ত্র সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সবচেয়ে বেশি ড্যামেজ হয় কিন্তু সাধারণ নাগরিকদের উপর। এই জন্য আইএচএল বা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল দুইটা বিষয়কে বেশি কভার করে। একটা হচ্ছে প্রোটেকশন অফ দোজ পিপল হু আর নট or no longer taking part in fighting, যারা যুদ্ধে অংশগ্রহণ করে না। কথা কি বোঝা গেছে? জি স্যার। আমি বোধহয় দুইটা পেজ মনে হয় ছবি উঠে পাঠাইছিলাম গত ইয়াতে, কারণ এটা ডাউনলোড করা যায় না তো। আপনাদেরকে বলছিলাম যে এটা একটু আপনারা নিজেরা ইয়ে করে নিয়েন, মোবাইলে বা ল্যাপটপে এটা একটু ডাউনলোড করে রাখবেন। ল্যাপটপে তো ডাউনলোড করা যায় হয়তো। দুইটা পেজ মাত্র আইসিআরসি, এখানে কথাগুলো বলা আছে। কার কাছে আছে আমার দুইটা পেজ? গত ক্লাসে দিছিলাম যে, আমি পড়ে আসতে বলছিলাম। আমি এখন যে কথাগুলো বলতেছি এগুলো আজকের ক্লাসে পড়ে আসতে বলছিলাম। আমার মনে হয় আপনার পরে আসেন নাই। পড়ালেখা না করলে কিন্তু এই ক্লাস জমবে না, আমিও পড়ায় মজা পাবো না। একটা পর্যায়ে আমার মধ্যেও ফাঁকিবাজি করার মানসিকতা তৈরি হবে আপনার পড়ালেখা না। বুঝতে পারছি, এটা আমার সহজ সরল কথা। কারণ টিচাররা সিরিয়াস হবে যদি স্টুডেন্টরা সিরিয়াস হয়। আমি বারবার বলি পড়ালেখা এটা দ্বিপাক্ষিক বিষয়, এটা কখনোই একপাক্ষিক না। পড়ালেখা কিন্তু দ্বিপাক্ষিক বিষয়। স্টুডেন্টরা সিরিয়াস হলে টিচাররা সিরিয়াস হবে, টিচাররা সিরিয়াস স্টুডেন্টরা সিরিয়াস না, তাহলে কিন্তু পড়ালেখা হবে না। দ্বিতীয় বিষয় যেটা আইএইচএল কভার করে, প্রথমটা তো বুঝছেন, সিভিলিয়ান নাগরিক যারা যুদ্ধে অংশগ্রহণ করবে না তাদেরকে প্রোটেকশন দেয়া বা তাদেরকে রক্ষা করা। 2 নম্বর হচ্ছে রেস্ট্রিকশনস অন দি মিনস অফ ওয়ারফেয়ার, in particular weapons and the methods of warfare such as the military tactics. Means and methods of warfare এ রেস্ট্রিকশন আরোপ করা। কারণ যুদ্ধ করার কতগুলো পদ্ধতি আছে। পদ্ধতি হইলো কি, অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে। আপনারা জানেন গত সপ্তাহে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা চুক্তি হয়েছে বাইডেন ক্ষমতা গ্রহণ করার পরে। এই চুক্তির কথা কেউ বলতে পারবেন কি ধরনের চুক্তি হয়েছে পরমাণু অস্ত্র নিয়ে? কেউ বলতে পারবেন না। ইন্টারন্যাশনাল ট্রিটি, এটা আপনারা পাবলিক ইন্টারন্যাশনাল তো পরে আসছেন। এই জন্য পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হয়। সেই চুক্তিগুলো আপনাদেরকে পড়াশোনা করতে হবে, জানতে হবে। কারণ এগুলো যেহেতু মাস্টার্স এর কিন্তু অধিকাংশ আইনই হয় ইন্টারন্যাশনাল ল আর না হয় কম্পারেটিভ ল।
যেমন আপনাদের কম্পারেটিভ কনস্টিটিউশনাল ল আছে, আছে কিনা? কম্পারেটিভ কনস্টিটিউশনাল ল, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ইন জি স্যার। নেচার, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ইন নেচার। পৃথিবীর বিভিন্ন সংবিধানের মধ্যে একটা তুলনামূলক আলোচনা হয়, তাই না? তারপরে আছে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, প্রিন্সিপালস অফ সিভিল লিটিগেশন। তারপরে আর কি আছে জানো, আরেকটা কোর্স, প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। সবই ইন্টারন্যাশনাল ল, সাবজেক্ট টু দ্য হাই প্রোফাইল। এই জন্য আমাদের স্টুডেন্টদেরকেও দৃষ্টিভঙ্গি হওয়া লাগবে হাই প্রোফাইল, আরো স্মার্ট হওয়া লাগবে। যেটা বলছিলাম যে মিনস এন্ড মেথডস অফ ওয়ারফেয়ার রেস্ট্রিকশন আরোপ করা, তাহলে আমরা দুইটা বিষয় পাইলাম, যে দুইটা বিষয় আইএইচএল কভার করে। নাম্বার ওয়ান, the protection of those who are not or no longer taking part in fighting. Secondly, restrictions on the means of warfare, in particular weapons, and the methods of warfare, such as the military tactics. যে সশস্ত্র যে কৌশল ট্যাকটিক্স, সেই ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করা। আপনি চাইলেও কি করতে পারবেন না। এখন যদি চায়না যদি যুদ্ধ করতে আসে আপনার নেপালের সাথে, এটা কি একটা সমযুদ্ধ হবে নাকি অসমযুদ্ধ হবে? এখানে অসম যুদ্ধ হবে। অসম না? নেপালের কি জি পরমাণু স্যার। আছে? কারণ চায়না যদি পরমাণু ফুটাই দেয়, এটা কি ন্যায়সঙ্গত হবে? ন্যায়সঙ্গত হবে কিনা? এই জন্য জি না। আইএইচএল বলছে মিনস এন্ড মেথডস অফ ওয়ারফেয়ার তারা রেস্ট্রিকশন আরোপ করে। কথা বোঝা গেছে কিনা? এই জন্য জি স্যার। সংঘাত হতে হবে কি, মানে প্রপোর্শনেটলি, যেটা ঠিক হতে হবে, মাত্রা একরকম থাকতে হবে। আর নেপালের সাথে যদি বেশি ফোর্স ইউজ করে, তাহলে কিন্তু এটা অন্যায় হবে। আইন কখনোই বেশি ইউজ, মানে ফোর্স ইউজ করার পক্ষে না। ইভেন দেশীয় আইনেও আপনি দেখবেন, আপনি যদি কারোর সাথে মারামারি করেন, আপনি কিন্তু নিশ্চয়ই কি, আপনি হয়তো বলবেন যে আপনি আত্মরক্ষা করতে গেছেন, এই যে প্রাইভেট ডিফেন্স, পেনাল লতে পড়েন নাই, পেনাল কোডে প্রাইভেট ডিফেন্সে কিন্তু বলা আছে আপনি কিন্তু যতটুকু দরকার তার চেয়ে বেশি যদি আপনি আঘাত করেন, তাহলে ধরে নেওয়া হবে কি আপনি প্রাইভেট ডিফেন্স নেন নাই, আপনি মারতেই কি করছেন, আঘাত করছেন। মা- মারাত্মক জখম কথা হয়েছে। বোঝা গেছে? এই যে প্রাইভেট ডিফেন্স 96 থেকে জি স্যার। 107 পর্যন্ত, ওই সেকশন গুলা পড়লে ওইখান থেকে মোটামুটি আপনার কমন সেন্স এখানে আসার কথা। আপনি একজন মানুষকে প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার নামে মেরে ফেললেন, কোর্টে গিয়ে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আপনি প্রাইভেট ডিফেন্স নিচ্ছেন। এখন যদি আপনার বিপক্ষ লয়ার প্রমাণ করে দেয় যে আপনি যেই মানের আঘাত করছেন, আপনি তাকে মারার জন্যই, হত্যা করার জন্যই আঘাতটা করছেন, প্রাইভেট ডিফেন্স নেওয়ার জন্য করেন নাই, তখন সেটা তারা কি করবে, যে প্রপোর্শনেট, আপনি যে তাকে আঘাত করলেন, যাকে মারছেন, এখন আপনি সেখানে সমানুপাতিক আঘাত করছেন কিনা, মানে আপনার কাউন্টার পার্ট বা আপনার প্রতিপক্ষ যেই পরিমাণ জোর অ্যাপ্লাই করছে, আপনি কি তার চেয়ে বেশি অ্যাপ্লাই করছেন কিনা। কথা বোঝা গেছে? যদি ইনপ্রপোর্শনেট হয় আঘাতটা, তখন কিন্তু আপনি এখানে ফেসে যাবেন। এই জন্য ইন্টারন্যাশনাল লতে কিন্তু এই প্রিন্সিপাল গুলো বা এই ফিলোসফি গুলো কিন্তু শেখানো আছে। মিনস এন্ড মেথডস অফ ওয়ারফেয়ার, আপনি কোনো অস্ত্র ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করবেন না, এই বিষয়গুলো কিন্তু এই আইএইচএল এখানে নিয়ন্ত্রণ আরোপ করে। কথা বোঝা গেছে? যদিও আসলে বাস্তবতা এগুলা কেউ মানে না। দেখা যায় যে ওই যে আমেরিকা বলি, ওই রাশিয়া বলি, হ্যাঁ, এরা কিন্তু বিভিন্ন দেশে অস্ত্র খুব সাংঘাতিক অস্ত্রই ব্যবহার করে। ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তারা ইরাকেও ব্যবহার করছে। ইরাকের মতো সুন্দর একটা রাষ্ট্র, ইরাক রাষ্ট্রটা কিন্তু খুব সুন্দর রাষ্ট্র ছিল, আমি কখনো যাই নাই। একটা সমস্যা। আমাদের 40 মিনিট ওভার হয়ে গেছিল, আমরা কোথায় এসে থামছিলাম যেন? স্যার ইরাক রাষ্ট্র স্যার। ও আচ্ছা আচ্ছা, ওই যে আমরা বলছিলাম যে আইএইচএল কোন কোন বিষয় কভার করে, দ্বিতীয় পয়েন্টটা আমরা একটু ক্লারিফাই করতে গিয়ে একটা উদাহরণ টানতেছিলাম, যে রেস্ট্রিকশনস অন দ্য মিনস অফ ওয়ারফেয়ার, তাই না? ইয়েস স্যার।
ওয়ারফেয়ারে বা যুদ্ধের কৌশলে বা অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে এক ধরনের কি এখানে রেস্ট্রিকশন আরোপ করা, সীমাবদ্ধতা আরোপ করা। যেমন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, যে তারা 1500-1600 মাইলের বেশি দূরত্বের ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে না। চুক্তিটা ছিল এইরকম। কথা বোঝা গেছে কিনা? এই জি জন্য স্যার। বিভিন্ন ধরনের যে চুক্তিগুলা হয়, এই চুক্তিগুলা না পড়লে কিন্তু এই ইন্টারন্যাশনাল ল গুলা বোঝা যাবে না। এই যে হিউম্যানিটেরিয়ান ল, ইন্টারন্যাশনাল যে ল গুলো আছে, এগুলো বোঝার জন্য কি করতে হবে? চুক্তিগুলা পড়তে হবে। তোমরা পাবলিক ইন্টারন্যাশনাল ল একটা কোর্স ছিল অনার্সে, সেখানে কিন্তু পড়ে আসতো ইন্টারন্যাশনাল ট্রিটি, পড়ে আসছো না? জি স্যার। এই ট্রিটি করতে হবে, কারণ আন্তর্জাতিক আইন মানে কি, এখানে ট্রিটি কনভেনশন এগুলো এগুলো হচ্ছে আন্তর্জাতিক আইনের অংশ। যেমন জেনেভা কনভেনশন, এটাও কিন্তু একটা চুক্তি। জেনেভা কনভেনশন কি, এটা চুক্তি। আমাদের যে এই কি বলে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, এটা কিন্তু মূল আইন, বেসিক আইন কিন্তু জেনেভা কনভেনশন। 4টা জেনেভা কনভেনশন আছে, 1949 যেটা করা হয়েছে, এবং 1977 2টা প্রটোকল আছে। এই জেনেভা কনভেনশন কিনা হয়েছে সবার? এখনো হয় নাই মনে হয়। জেনেভা কনভেনশন কিনতে হবে তো, আমাদের বেসিক আইন তো ওইগুলা। আচ্ছা, পরের পয়েন্টটা, হোয়াট ইজ প্রোটেকশন? হোয়াট ইজ প্রোটেকশন? প্রতিরক্ষা বলতে কি বোঝায়? প্রোটেকশন মানে প্রতিরক্ষা। ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল প্রোটেক্টস দোজ হু ডু নট টেক পার্ট ইন দ্য ফাইটিং। এটা আমরা বলে আসছি। প্রথম যে গ্রাউন্ডটা, আগামী ক্লাসে কিন্তু পড়া ধরবো, কিন্তু উপস্থিতি যেন আবার কমে না যায়। হ্যাঁ স্যার। তাহলে এই যে প্রোটেকশন বলতে যেটা বোঝায়, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল বা আন্তর্জাতিক মানবিক আইন, এই তোমরা কি বইটই কিছু কিনছো? স্যার কিনছি কিছু কিছু। কোনটা কোনটা কিনছেন বলেন তো? এবারে হিউম্যান। স্যার এক মিনিট। একটু দেখেন তো কি কিনছেন, আমার একটু বলেন, কারণ এগুলো পড়তে হবে। এই আইন পড়ে যারা পড়বেন তারা কিন্তু স্যার খুব মজা। স্যার আমার বইয়ের নাম হলো প্রিন্সিপাল অফ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল। কার বই কিনছেন এটা? এটা এবিএম মাহফুজুল ইসলাম পাটোয়ারি। মফিজুল ইসলাম পাটোয়ারি? মফিজুল ইসলাম পাটোয়ারি স্যার। আরে, এই বইটাতে অনেক স্পেলিং মিস্টেক আছে। বইটাতে অনেক স্পেলিং মিস্টেক জি আছে, স্যার। প্রচুর স্পেলিং মিস্টেক। হুম, বইটা এডিট করা হয় নাই ভালো করে, বুঝতে পারছেন? জি স্যার। দেখ, এই বইটা বুঝা পড়তে পারলে ভালোই। স্পেলিং মিস্টেক আছে প্রচুর পরিমাণে। আর বোরহান স্যারের বইটা কিনা হয়েছে, আন্তর্জাতিক মানবিক আইন। স্যার এখনো যাইনি তোমার আবার যে মোতায়ের হোসেন মোতাহার কি ভাই একটু মিউট করেন, মোতাহার ভাই একটু মিউট করেন। মোতায়ের হোসেন কি ক্লাস করতেছে না কার সাথে কথা বলতেছে? ক্লাস করে স্যার আমি নাকি কানিজ কোথাও? বলছি। হ্যাঁ, কানিজ কিছু বলবা নাকি? জি স্যার, স্যার এটাই তো আমি প্রথম ক্লাস করছি স্যার, এর আগে করিনি। স্যার আপনি কি কি বই কিনতে বলছেন স্যার, যদি একটু আবার বলতেন। এটা ওই যে পাটোয়ারি সাহেব, মুমিন সাহেব আছেন নাকি ক্লাসে? জি স্যার। আপনারা সহযোগিতা করবেন, বইয়ের নামগুলো আমি যে রেফার করছিলাম এগুলো লিখে দিবেন আজকে। আর কানিজ জি স্যার। জাহান, তোমাদের গ্রুপ থেকে নিয়ে নিও। আচ্ছা ঠিক পাটোয়ারি আছে এবং স্যার। মুমিন সরকার এখান থেকে সহযোগিতা করবে। আমি রিপিট করলে আমার ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। যেমন আমি জি এখনো স্যার। একটা পয়েন্টও ক্লিয়ার করতে পারি নাই। আমার ক্লাস হলো এই, আমি একটা পয়েন্ট ধরলে এটা শেষ করতে পারি না, এক্সাম্পলিফাই করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। হোয়াট ইজ প্রোটেকশন বলতেছিলাম, প্রতিরক্ষা বলতে কি বোঝায়? তাহলে প্রোটেকশন বলতে বোঝায় কি, ইট অলসো প্রোটেক্টস দোজ হু হ্যাভ সিজ টু টেক পার্ট। এটা ওই ধরনের মানুষকেও প্রোটেকশন দেয় যারা মনে করো যুদ্ধে অংশগ্রহণ করছে, কিন্তু একটা পর্যায়ে তারা কি যুদ্ধ থেকে সরে গেছে, মানে সিজ টু টেক পার্ট, মানে তারা নিজেদের কি করে ফেলছে, যুদ্ধ থেকে নিজেকে সরায় নিয়ে গেছে, তাদেরকেও রক্ষা করবে।
such as wounded, shipwrecked, and sick combatants and prisoners of war. এটা বিভিন্ন ভাবে হইতে পারে। যারা wounded, যারা আহত, যুদ্ধাহত, এবং সিক কম্বেটেন্ট, সশস্ত্র যোদ্ধা যে সিক হয়ে গেছে, আহত হয়ে গেছে, এবং যারা যুদ্ধবন্দী। যুদ্ধবন্দী বুঝেন তো? পাকিস্তানে কিন্তু সেনাবাহিনী বাংলাদেশে যারা জেনোসাইড করেছে তারা কিন্তু বাংলাদেশে তার যুদ্ধবন্দী ছিল অনেকে। পরবর্তীতে সিমলা প্যাক্টের মাধ্যমে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মাধ্যমে তারা ত্রিদেশীয় একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তির মাধ্যমে এই যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর সময়। তবে সেখানে একটা কথা ছিল যে পাকিস্তানি যারা যুদ্ধ অপরাধী তাদেরকে পরবর্তীতে ট্রাইব্যুনাল করে বিচার করতে হবে, পাকিস্তান সে বিচারের ব্যবস্থা করবে। তো ভুট্টো এভাবে কিন্তু ট্রিক্স করে এই যুদ্ধবন্দীদেরকে মাফ করায় নিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত পাকিস্তান এই যুদ্ধ অপরাধী যারা ছিল সেনাবাহিনীর লোকজন তাদের বিচার করে নাই। কথা বোঝা গেছে কিনা? এগুলো নিয়ে আপনারা লেখালেখি করবেন, আমি যা সূত্র দিয়ে দিলাম। প্রিজনার্স অফ ওয়ারের কথা বলছি তো, যারা প্রিজনার্স অফ ওয়ার যুদ্ধবন্দী হয় যুদ্ধের সময়, তাদেরকে কি করা যায় না, তাদের উপর কোনো ধরনের আক্রমণ করা যায় না, তাদেরকে মারা যায় না। কারণ এখানে জেনেভা কনভেনশন অনুযায়ী যারা যুদ্ধবন্দী থাকে তাদেরকে কি করতে হয়, তাদেরকে কোনো ধরনের ইয়া করা যাবে না, এদেরকে কি করতে হবে, আদর আপ্যায়ন করা লাগে। এটা জেনেভা কনভেনশন অনুযায়ী যারা যুদ্ধবন্দী এদেরকে কি করা যাবে না, হত্যা করা যাবে না, মারা যাবে না, ওয়ালাইকুম ইল সালাম। ট্রিটমেন্ট করা যাবে না, বরং তাদেরকে কি করতে হবে, সঠিক মর্যাদা দিতে হবে, তাদের খাবার দাবার থেকে শুরু করে সকল সকল কিছু। জি বলেন। তাহলে প্রতিরক্ষা বলতে এগুলাই বোঝায়, যারা যুদ্ধে হ্যাঁ অংশগ্রহণ বলেন। করবেন না তাদেরকে কি করা, প্রোটেকশন দেয়া। আর যারা যুদ্ধে অংশগ্রহণ করলেও যদি কোনো একটা পর্যায়ে তারা থেমে যায় বা যুদ্ধ থেকে তারা সরে যায়, কি কারণে সরে যায়, তারা আহত হয়ে যায় এবং অসুস্থ হয়ে যায় বা যুদ্ধবন্দী হয়ে যায়, তাদেরকেও প্রোটেকশন দেয়। These categories of person are entitled to respect for their lives and integrity. They also enjoy legal guarantees. They must be protected and treated humanly in all circumstances with no adverse distinction. তাদেরকে সব সময় মানবিক ভাবে তাদেরকে কি করতে হবে, আচরণ করতে হবে। যাদের কথা বললাম তাদের সাথে কি করতে হবে, মানবিক আচরণ করতে হবে। হুম হুম। More specifically, it is forbidden to kill or own an enemy who surrenders. যুদ্ধের সময় যারা আত্মসমর্পণ করবে তাদের উপরে কি করা যাবে না, কোনো ধরনের আঘাত করা যাবে না, এটা একেবারেই নিষেধ। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এটা বলতে বোঝায় প্রোটেকশন। যারা সারেন্ডার করবে তারা আইনের অধীনে প্রোটেকশন পাবে। আচ্ছা ভাই, আপনার সমস্যাটা কি এটা একটু বলেন। এবং দে অলসো এনজয় লিগ্যাল গ্যারান্টি, তারা আইনগত গ্যারান্টি পাবে, নিশ্চয়তা পাবে। স্যার হ্যাঁ, স্যার আমাদের এই তো আপনার পরে ক্লাস হলো রুনা ম্যামের, উনি আবার লিংক দিছে স্যার গ্রুপে ম্যামে। এখন ম্যাডাম জি স্যার। কয়টা থেকে? সাড়ে আটটায় ক্লাস, আরে, সাড়ে আটটা। 8:30 দিকে স্যার। 8:30। আমার ক্লাস তো আজকে একটু দেরি করে শুরু করছে, আধা ঘন্টা সময় বেশি নিচ্ছি। ঠিক আছে আমি ম্যাডামকে একটু বলতেছি তাহলে। এমনকি আপনাদের ওকে কি স্যার। ছাড়াছাড়ি পরে হয়েছে আমাকে নাকি? আমাদের কয় মিনিট হয়েছে ক্লাস শুরু করছি যে? 40 মিনিট। না, না 40 দ্বিতীয় 40 লিঙ্ক, মিনিট ওপেন 40 হয়েছে মিনিট স্যার। চলে যাবে। এক স্যার দ্বিতীয় ঘন্টা এখানে লিঙ্কটা প্রায় কত মিনিট হয়েছে? স্যার 15 মিনিট ওভার স্যার। 15 মিনিট না? স্যার ওভার স্যার। জি স্যার। আমি একটু সময় নেই। আমি ম্যাডামকে একটা মেসেজ দিচ্ছি। হ্যালো। জি হ্যাঁ ভাই, আপনার সেটাই বলতেছি যে আপনি একটু তাড়াতাড়ি শেষ করেন, এটা আপনার জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়।
হ্যাঁ 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 বলেন। হুম ওকে ওকে স্যার। হুম হুম আচ্ছা, হুম ওকে। হুম। তাহলে আমরা প্রোটেকশনটা তো বুঝতে পারছি নাকি? তাহলে আপনার শত্রুর বিরুদ্ধে আপনি কি করতে পারবেন না? আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না, আপনাকে হত্যা করতে পারবেন না, তাকে আহত করতে পারবেন না। যে শত্রু আপনার কাছে আত্মসমর্পণ করবে অথবা যে যুদ্ধ করতে গিয়ে অসমর্থ হয়ে পড়বে, তাকে আপনি আক্রমণ করতে পারবেন না। The sick and wounded must be collected and cared for by the party in whose power they find themselves. Medical personnel, ভাই supplies, আপনি আমাকে hospitals, একটু and রাত্রে 11টার ambulances দিকে ফোন must দিন all be বুঝছেন, আমি একটা protected. মিটিং এ আছি তো। যেমন আমি আপনি আপনাকে 11টার দিকে এই ফোন দেই। যুদ্ধের সময়ে কিছু না না কিছু না 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 ভাই, বিষয়ে আমি আপনার একটা আক্রমণের জরুরি বাইরে মিটিং আছে, থাকবে। আপনার জন্য আমার এটা মিটিংটা জেনেভা হচ্ছে। কনভেনশনে একদম ক্লিয়ারলি বলে দেয়া আছে। যেমন হলো হ্যাঁ আপনার আপনি হসপিটাল, আমাকে 11টায় ফোন দিন, অ্যাম্বুলেন্স, আমি আপনাকে সব বুঝাই দিব। তারপর নিত্য 11টার দিকে প্রয়োজনীয় ফোন খাবার দিন। দাবার সরবরাহ করে এমন গাড়ি, কথা বোঝা গেছে কিনা? মেডিকেল পার্সোনেল, তাহলে কালকে ডাক্তার ফোন যারা দিন ভাই, আছে, কালকে ফোন দিন, আমি আপনাকে আপনি বলে দেবো, ডাক্তারের সমস্যা নেই আক্রমণ করতে সমস্যা পারবেন নেই। না, কারণ ওকে ডাক্তাররা ভাই কি ঠিক আছে। করবে? যুদ্ধের সময়ে জি জি আহতদের আগামীকালকে দিকে আপনি করে সকালে চিকিৎসা দিবে। 9টার পরে যে কোনো সময় ফোন দিন ভাই, আমি কথা কি আপনাকে সব বোঝা বলে যায়? দেবো, সমস্যা নেই। আর ওকে প্রোটেকশন ভাই। ইয়েস বলতে স্যার। এই বিষয়টা কভার করে। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। তাহলে মেডিকেল পার্সোনেল, সাপ্লাইজ, যারা গুরুত্বপূর্ণ এই তো পণ্য দ্রব্য যারা সাপ্লাই দেয়, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, এগুলো সবসময় প্রোটেকশনের অধীনে থাকবে। There are also detailed rules governing the conditions of detention for prisoners of war and balance between humanitarian concerns and the military requirements of the state. As the international community has grown, an increasing number of states have contributed to the development of those rules. International humanitarian law forms today a universal body of law. বর্তমানে আন্তর্জাতিক মানবিক আইন কিন্তু এটা সার্বজনীন আইনের দিকে যাচ্ছে। কথা বোঝা গেছে কিনা? যেটা জি সব স্যার। দেশে সব পিপলের জন্য প্রযোজ্য। পরের পয়েন্টে আমরা চলে যাই। হোয়ার ইজ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল টু বি ফাউন্ড? এই যে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল আপনি কোথায় পাবেন, কোন কোন জায়গায় এগুলো আছে, এই বিষয়গুলো আপনাকে বলে দিচ্ছি আমরা এখন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যে বললাম ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, এটা বলতে কি বুঝায়, আইনগুলা কি, যেমন সিভিল ল গুলা কি যদি আপনাদেরকে বলি, তখন আপনারা নিশ্চয়ই বলবেন ল অফ কন্ট্রাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, তারপরে স্যাট অ্যাক্ট, নেট অ্যাক্ট, এইগুলা বলবেন না? সিভিল ল বলতে এসআর অ্যাক্ট, লিমিট এসআর অ্যাক্ট, তারপর আরো এরকম এটসেট্রা এটসেট্রা আছে কিনা, যে দেওয়ানি আইনগুলো আপনারা পড়ছেন, জি স্যার। সিপিসি অ্যাক্ট, তারপরে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, তারপরে আর কি এই যে ভূমি আইন যেগুলা পড়ছেন, এগুলা কি দেওয়ানি আইন না? তাহলে এই যে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, এই আইনগুলা কোন কোন আইন, আপনি এগুলা কোথায় পাবেন, এটা জানা জরুরি কিনা? তার জি মানে স্যার। আমরা যদি বলি স্কোপ অফ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, স্কোপ, এটা পরিধি কতটুকু? বিশাল। এটা পরিধি কি? বিশাল। এই পয়েন্টটা কিন্তু একটু মাথায় রাখতে হবে কিন্তু। A major part of international humanitarian law is contained in the four Geneva Convention of 1949. একটু খাতায় লিখে রাখতে হবে। ফোর জেনেভা কনভেনশনস অফ 1949, 1949 সালে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই আইনটা ডেভেলপ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু পরমাণু অস্ত্র ফুটাইছে, তো কোটি কোটি মানুষ মারা গেছে সারা পৃথিবীতে। কথা বোঝা গেছে? এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার কারণে ওয়ার্ল্ড কমিউনিটি বা গ্লোবাল কমিউনিটি তারা উপলব্ধি করছে যে এই ধরনের যুদ্ধ কি করতে হবে, এড়াইতে হবে, কারণ এরকম এত রক্ত, এত সংঘাত, এত মৃত্যু, এগুলো তাদের হৃদয়ে নাড়া দিছে। কিন্তু শেষ পর্যন্ত আসলে তারা এখনো পর্যন্ত আমরা শিক্ষা নেই নাই, বিশ্ববাসী শিক্ষা নেয় নাই। আমার কথা কি বোঝা যায়? জি স্যার। 1949 সালের 4টা জেনেভা কনভেনশন, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লয়ার পরিধিটা বলতেছি আমরা, কোন কোন আইন এখানে আছে, আপনি কই কই পাবেন, কোথায় পাবেন,
এই আন্তর্জাতিক মানবিক আইনটা। আমার কথাগুলো কি স্পষ্ট বোঝা যায় কিনা? জি স্যার। না বুঝলে কিন্তু প্রশ্ন করতে হবে। তাহলে জেনেভা কনভেনশন, 4টা জেনেভা কনভেনশন আছে। কত সালের জেনেভা কনভেনশন? 1949। 1949 সালটা মাথায় রাখতে হবে। Nearly every state in the world has agreed to be bound by them. প্রায় প্রত্যেকটা রাষ্ট্র তখন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার কথা কিন্তু আমি বলতেছি বারবার, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু এই জেনেভা কনভেনশন দ্বারা তারা বাধ্য থাকবে। মানে তারা এটাকে নিচে কি, they had taken the Geneva Conventions as binding on them। কথা বোঝা গেছে কিনা? তারা জি এটাকে স্যার। একটা বাধ্যকরী আইন হিসেবেই তারা এটা নিয়েছে, মানে দেয়ার ইজ বাইন্ডিং ফোর্স। প্রত্যেকটা রাষ্ট্র এগ্রি করেছে এখানে। এটা কিসের জন্য করছে? যুদ্ধের ভয়াবহতা থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য সবাই এখানে এগ্রি করেছে। ভাই মনে করেন আপনার সমাজে একটা খুনাখুনি হয়েছে, মারামারি হয়েছে, তা আপনি কি এখানে ভালো থাকবেন এই সমাজে? কি মনে হয়? না না স্যার। প্রত্যেকে ফিল করেন। মনে করেন আপনি যে সমাজে বসবাস করেন, এখানে কয়েকটা খুন হয়েছে, রাহাজানি হয়েছে, ডাকাতি চলতেছে, আপনি আপনার সন্তান সন্ততি কি সুখে থাকবেন ওই সমাজে? না স্যার। এখন আপনার সমাজে বসলেন, বৈশাখী করলেন যে হানাহানি কমাইতে হবে, এই হানাহানি কি করতে বন্ধ করতে হবে। এই জন্য সমাজের প্রত্যেকটা মানুষ আপনারা কি করলেন, একটা আপোষ মীমাংসায় আসলেন, কিছু নিয়ম কানুন করলেন, নিয়ম কানুন কইরা কি করলেন, হানাহানি মারামারি এটা যেন না হয় কিছু পদক্ষেপ নিলেন। এটা চুক্তি না এক ধরনের? চুক্তি কিনা বলছেন, বুঝছেন কিনা আমার কথাটা? ইয়েস স্যার। এই চুক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এই জেনেভা কনভেনশনটাও মনে করেন ওই ধরনেরই একটা চুক্তি। এই জন্য প্রত্যেকটা রাষ্ট্র তারা এইটাতে সাইন করেছে বাইন্ডিং হিসেবে। এই জেনেভা কনভেনশন গুলা কি বাইন্ডিং। তার মানে কি, এভরি স্টেট ইন দি ওয়ার্ল্ড হ্যাজ এগ্রিড টু বি বাউন্ড বাই দেম। The conventions have been developed and supplemented by two further agreements. এই কনভেনশন গুলা পরবর্তীতে আবার ডেভেলপ করা হয়েছে, আরো দুটা প্রটোকল তারা তৈরি করেছে। এডিশনাল প্রটোকল অফ 1977 রিলেটিং টু দ্য প্রোটেকশন অফ ভিকটিমস অফ আর্ম কনফ্লিক্ট। সশস্ত্র যুদ্ধে যারা ভিকটিম হবে তাদের প্রোটেকশনের জন্য কি 4টা জেনেভা কনভেনশন এনাফ ছিল না। এনাফ না হওয়ার কারণে এডিশনাল প্রটোকল করা হয় 2টা 1977 সালে। এই সবগুলা ডকুমেন্ট একটা বই আকারে আছে জেনেভা কনভেনশন নামে। এটা নীলক্ষেতে যে কোনো আইনের বইয়ের দোকানে পাওয়া যায়। আমার মনে হয় আপনারা এগুলা কিনেন নাই এখনো। জেনেভা কনভেনশনটা অন্তত কিনতে হবে আপনাদের। এখানে আর্টিকেল গুলো আছে আর কি, মেইন যে র ম্যাটেরিয়ালস গুলো আর কি। কথা বোঝা গেছে? Other agreements prohibit the use of জি স্যার। certain weapons and military tactics and protect certain categories of people and goods. These agreements include, তাহলে আরো কিছু আইন আছে। আইনের কিন্তু পরিধিটা অনেক বেশি, এই আইএইচএল এর পরিধি কিন্তু অনেক বেশি। তবে আমরা তো সবকিছু কভার করতে পারবো না, আমরা হয়তো বেসিক আইডিয়াটা দিব। আমি এমন ভাবে পড়াই দিব যেন বাকিগুলো আপনারা কি করতে পারেন, বুঝেন আর কি। কথা বুঝতে পারছেন? তাহলে জি আমরা স্যার। অলরেডি 6টা ডকুমেন্টের কথা বলে ফেলছি। 4টা জেনেভা কনভেনশন 1949 সালের, আর 2টা এডিশনাল প্রটোকল কত সালের, 1977 সালের। 77 সালে। হ্যাঁ, এই প্রটোকল গুলো হয়েছে কি প্রোটেকশন অফ ভিকটিমস অফ আর্ম কনফ্লিক্ট। সশস্ত্র যুদ্ধের সময় যারা ভিকটিম হবে তাদের প্রোটেকশনের জন্য এই প্রটোকল গুলো করা হয়। কি কারণে করা হয়? জেনেভা কনভেনশন 4টা ডকুমেন্ট ছিল, ওইগুলো কভার করতেছিল না, এই জন্য। তাহলে আর বাকিগুলো হলো দি 1954 কনভেনশন ফর দি প্রোটেকশন অফ কালচারাল প্রপার্টি ইন দি ইভেন্ট অফ আর্ম কনফ্লিক্ট প্লাস ইটস টু প্রটোকলস। 1954 সালে আরো কিছু কনভেনশন হয়, এগুলো কিসের জন্য? সাংস্কৃতিক যে সম্পত্তিগুলো আছে এগুলো রক্ষা করার জন্য। কারণ সাংস্কৃতিক বিষয়গুলো কিন্তু খুবই মূল্যবান। যেমন মনে করুন যে পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ হয়েছে, এই ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক প্রপার্টি গুলা কি ছিল? লালবাগ কেল্লা। এখন বর্তমানে বাংলাদেশে অনেক সাংস্কৃতিক ইয়া আছে,
লালবাগ কেল্লা আছে, তারপরে যে আপনার ষাট গম্বুজ মসজিদ আছে, আমাদের লিবারেশন ওয়ার মিউজিয়াম আছে, তারপরে আপনার আরো কি আছে জানো, একটা নাম বলেন তো, কালচারাল প্রপার্টি, এগুলো কিন্তু অমূল্য ধন, প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু এগুলো আছে। যেমন এই প্যারিসে আছে লুভর মিউজিয়াম, মাদাম তুসো জাদুঘর আছে ইংল্যান্ডে, আছে কিনা? আমার কথা কি বোঝা গেছে কিনা? Yes, sir. জি স্যার। যুদ্ধ হইলে কিন্তু এই সাংস্কৃতিক প্রপার্টি গুলো কি করা যাবে না, যে কালচারাল হেরিটেজ গুলো ধ্বংস করা যাবে না, কোনোভাবেই না। কথা বোঝা গেছে কিনা? এই Yes, sir. কালচারাল প্রপার্টি ধ্বংস করলে কিন্তু মামলা করতে পারবেন ইন্টারন্যাশনাল কোর্টে। তবে এগুলো অমূল্য ধন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। মানে এগুলো রক্ষা করা, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এর মধ্যেই পড়ে। জি এগুলোর স্যার, জন্য বুঝেছি কনভেনশন ইনশাল্লাহ। আছে। তারপরে হলো 1972 বায়োলজিক্যাল ওয়েপন্স কনভেনশন, বায়োলজিক্যাল ওয়েপন্স কনভেনশন 1972 সাল। 1980 সালে যে কনভেনশনাল ওয়েপন্স কনভেনশন এন্ড ইটস 5 প্রটোকলস, 1993 কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন, 1997 অটোয়া কনভেনশন অন বন্ধু এন্টি আমার একটু পার্সোনাল পরে ফোন দে, মাইন্স, আমার ক্লাস চলতেছে। the way in which ক্লাসের civilians শেষে are to আমি be তোরে ফোন treated দিতেছি। when under the authority of an enemy power. This ও আচ্ছা includes আচ্ছা the ঠিক provision আছে। of food, আচ্ছা বন্ধু, shelter, ওকে and medical care, and the right to exchange messages with their families. মিট The কর। law sets out a number of clearly recognizable মিটিং। symbols which can be used to identify protected people, places, and objects. The main emblems are the Red Cross, the Red Crescent, and the symbols identifying cultural property and civil defense facilities. এই হলো আমাদের আইনগুলা বললাম। আরো অনেক আইন আছে যেগুলো এখানে আমরা এই প্রাসঙ্গিক ভাবে আসবে, যেমন যে জেনোসাইড কনভেনশন। জেনোসাইড কনভেনশনটা হলেও এটা কত সালে আমি ভুলে গেছি, সম্ভবত 1969 এর। নাম শুনছেন না, জেনোসাইড কনভেনশন? জি স্যার। এই জেনোসাইড কনভেনশনের অধীনে কিন্তু মিয়ানমারকে হেগের আদালতে জবাবদিহিতার আওতায় আনা হয়। কথা বোঝা গেছে কিনা? জেনোসাইড কনভেনশনের অধীনে ওইটাও কিন্তু আইএচএল এর অংশ। জেনোসাইড কনভেনশনটা আপনার খাতায় লিখে রাখেন, 1969 সম্ভবত, অথবা গুগলে সার্চ করেন, এখনই পেয়ে যাবেন। দি জেনোসাইড কনভেনশন দিয়ে সার্চ করেন, এখনই পেয়ে যাবেন। গুগলের যুগ, একটু আপডেটে থাকতে হবে আপনাদের। আমরা বোধহয় আর একটু সময় পাবো নাকি? জি স্যার। তাহলে আমি কন্টিনিউ করি। What restrictions are there on weapons and tactics? Weapons এবং tactics এর উপর কি কি ধরনের রেস্ট্রিকশন আছে? International humanitarian law prohibits all means and methods of warfare which fail to discriminate between those taking part in the fighting and those such civilians who are not the purpose of being to protect the civilian population, individual civilians and civilian property, cause superfluous injury or unnecessary suffering. আপনি এমন কোন আক্রমণ করতে পারবেন না যেটার জন্য বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়। যেমন আপনারা বোমা মারলেন, দেখা গেল যে একটা রাষ্ট্রের পুরা অর্ধেক ধ্বংস হয়ে গেছে, একদম আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে, এটা করা যাবে না। সুপারফ্লুয়াস ইনজুরি মানে বড় ধরনের কোনো ড্যামেজ করা যাবে না, অথবা আননেসেসারি সাফারিংস করা যাবে না। আপনি হুদাই একটা বোমা মারছেন, নারী পুরুষ মহিলা একদম অবস্থা খারাপ হয়ে গেছে, এটা করা যাবে না। এবং আপনার ওইগুলা নিষেধ যেগুলা কজ সিভিয়ার অর লং টার্ম ড্যামেজ টু দি এনভায়রনমেন্ট, পরিবেশের একদম দীর্ঘস্থায়ী ক্ষতি হবে, আপনি এমন কোনো আক্রমণ করতে পারবেন না। যেমন হিরোশিমা নাগাসাকিতে যেই ধরনের এই বোমা ফাটানো হয়েছিল, এটার জন্য এনভায়রনমেন্টের অনেক বড় ক্ষতি হয়েছে, কথা বোঝা গেছে? যার কারণে হিরোশিমা নাগাসাকিতে এখনো কোনো গাছপালা জন্মায় না, কোনো ঘাস ওঠে না, এবং সেখানে এখনো বিকলাঙ্গ শিশু জন্মায় জাপানে। তাহলে আপনি এমন কোন অস্ত্র ব্যবহার করতে পারবেন না
যেটা লং টার্ম একটা ক্ষতি বয়ে আনে, মানে কজ সিভিয়ার অর লং টার্ম ড্যামেজ টু দি এনভায়রনমেন্ট। তাহলে হিউম্যানিটেরিয়ান ল হ্যাজ দেয়ারফর banned the use of many weapons, including exploding bullets, chemical and biological weapons, blinding laser weapons, and anti-personnel mines. আমি অনেকগুলো অস্ত্রের নাম বলছি। বায়োলজিক্যাল ওয়েপন্স, এক্সপ্লোডিং বুলেট, এমন বুলেট যেটা বড় ধরনের বিস্ফোরণ ঘটে, যেমন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র। ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র যদি নিক্ষেপ করা হয় কোনোটা রাষ্ট্রে, কোনোটা জায়গায়, এগুলো কিন্তু অনেক বড় বড় গর্ত করে ফেলে, অনেক বড় বড় গর্ত করে ফেলে। এবং এগুলোর চিহ্ন কিন্তু আফগানিস্তান এবং ইরাকে এখনো আছে, একদম ধ্বংস করে ফেলে, একদম ঘর বাড়ি বিল্ডিং ধ্বংস হয়ে একদম এই বেতাল অবস্থা হয়ে যায়। এখন আরেকটা পয়েন্ট আপনারা লিখেন, খাতা কলম আছে সাথে? আমার মনে হয় লিখতেছেন সবাই। জি এইটা স্যার। আগামী ক্লাসে একটু দেখে আসবেন সবাই। ইজ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল অ্যাকচুয়ালি কমপ্লাইড উইথ? ইজ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল অ্যাকচুয়ালি কমপ্লাইড উইথ? আসলে কি আন্তর্জাতিক মানবিক আইন যেগুলো এতক্ষণ আমরা বলে আসলাম, এগুলো কি সবাই মেনে চলে? প্রশ্নটা কি বোঝা গেছে? দেখি। এটা কিন্তু একটা বড় ধরনের কোশ্চেন, কিন্তু এইটা পড়তে গেলে আপনাদেরকে মোটামুটি একটু গুগলে সার্চ করলে অনেক রেফারেন্স পেয়ে যাবেন। আসলেই কিন্তু স্যাডলি বলবো, মানে স্যাডলি স্পিকিং, দেয়ার আর কাউন্টলেস এক্সাম্পলস অফ ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল। একদম অগণিত উদাহরণ আছে যে আসলে আমরা এই আইনগুলো মানি না। আপনি চায়নাতে যান, চায়না যখন তখন উইগুর মুসলিমদেরকে মারে, তারা যখন তখন মনে করেন যে হংকং এর ধমক দেয়, হংকং স্বাধীনতা চায়, তাইওয়ান স্বাধীনতা চায়। আপনারা জানেন কিনা তাইওয়ান কিন্তু চায়নার অধীনে, কিন্তু তাইওয়ান কিন্তু স্বাধীন রাষ্ট্র না। এখন তাইওয়ান স্বাধীনতা চায়, এখন চায়না ধমক দিয়ে বসে আছে যে যদি তাইওয়ান স্বাধীনতা চায় তখন এটা পরিণত হবে যুদ্ধ, মানে কঠিন পরিণতি, রক্তচক্ষু দেখাই দিচ্ছে চায়না। কথা কি বোঝা গেছে? তাহলে এখানে আমরা বলবো there are countless examples of violation of international humanitarian law. Increasingly, the victims of war are civilians. However, there are important cases where international humanitarian law has made a difference in protecting civilians, prisoners, etc., etc. আচ্ছা, আর কয়েকটা পয়েন্ট আপনারা একটু লিখে রাখবেন। When does international humanitarian law apply? কখন এটা অ্যাপ্লাই হবে? আপনি কখন এই আইনের অধীনে মামলা করতে পারবেন? এক কথায়, when does international humanitarian law apply? আমি গত ক্লাসে দুইটা পিক পাঠাইছিলাম, ওইখানে ওই শীটটাতে এটা আছে। অথবা একটু লিখে রাখেন হোয়াট ইজ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, এটা দিয়ে সার্চ করলেই চলে আসবে, আইসিআরসি লঘু সহ চলে আসবে। এখানে মোটামুটি আমার এই অ্যান্সার গুলো আছে। when does international humanitarian law apply? নন ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্ট বলতে কি বোঝায়? what should be done to implement the law? যেহেতু আমরা বললাম কি আন্তর্জাতিক মানবিক আইন কি মানা হচ্ছে, একটা প্রশ্ন, আপনারা অ্যান্সার পাবেন যে আসলে মানা হচ্ছে না, তাহলে পরের অ্যান্সারটা কি আসবে? হোয়াট শুড বি ডান টু ইমপ্লিমেন্ট দ্য ল? এই আইনটাকে বাস্তবায়ন করার জন্য কি করতে হবে, কি করা উচিত? হোয়াট শুড বি ডান, হোয়াট শুড বি ডান। মোটামুটি আমার লেকচার শেষের পথে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সম্ভবত 2-4-5 মিনিট আছে আরো।
কারো কোনো প্রশ্ন আছে? যে একটা প্রশ্ন করেন না, এই আইএইচএল থেকে প্রশ্ন করা অনেক সুযোগ আছে, কিন্তু প্রচুর সুযোগ আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যাঁ হ্যাঁ, কে? হ্যালো, কাজী ইমরান, কিছু বলবা? হ্যাঁ কাজী ইমরান, you are free to pose any types of question regarding IHL or today's lecture. You are most welcome. স্যার দেখা যাচ্ছে কি যে মানে আমরা তো কয়েকটা জায়গায় রেস্ট্রিকশন দেখলাম যে ওইগুলিতে অ্যাটাক করা যাবে না, ওই যে বিভিন্ন শিল্প স্থাপনা, হ্যাঁ, ঐতিহ্য হসপিটাল, স্থাপনাগুলি, সিভিলিয়ান পিপল, তারপরে গুরুত্বপূর্ণ যে পণ্যবাহী গাড়ি, এগুলো আক্রমণ করা যাবে না। প্রিজনার্স অফ ওয়ার যারা যুদ্ধবন্দী, তাদের উপর আক্রমণ করা যাবে না। এই রেস্ট্রিকশন গুলোর কথা বলছি। জি স্যার। তো স্যার যদি প্রশ্নটা কোন জায়গায় সেটা বলো। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার, মিলিটারি নেতৃত্বের জন্য তাদের সুবিধার জন্য যুদ্ধটা করার জন্য যদি ওই ভিতরে যদি এরকম কোনো স্থাপনা থাকে আর ওইটার জন্য যদি মনে হয় যে আক্রমণ করতে হবে, এরকম কোনো নেতৃত্ব হয়ে যায়, তখন ওই ক্ষেত্রে আসলে কি করবে? যে যখন দেখা যাচ্ছে যে আক্রমণ করতে হবে এখানে আর কি, তাদের সুবিধার জন্য, মিলিটারি নেতৃত্বের জন্য। আচ্ছা আচ্ছা, এটা গুড কোশ্চেন। দিস ইজ স্মার্ট কোশ্চেন। এই ক্ষেত্রে সশস্ত্র বাহিনী ক্ষেত্রে যারা যুদ্ধটা হবে, কনফ্লিক্টের ক্ষেত্রে, এই ক্ষেত্রে প্রপোর্শনাল আক্রমণ করতে হবে। মানে যেটুকু আক্রমণ না করলেই নয়, প্রপোর্শনেট আক্রমণ করতে হবে। বা তুমি একবারে ঘুরে জিততে পারবে না, কথা বুঝছো কিনা? এটা হলো কি তোমার সিচুয়েশন ডিমান্ড করবে। সেক্ষেত্রে এক্ষেত্রে বলা হয়েছে কি যে প্রপোর্শনেটলি যতটুকু দরকার অতটুকুই আক্রমণ করা যাবে, আর বেশি করা যাবে না। যদি এখন ইমার্জেন্সি হয়ে যায় তখন আক্রমণ করা যাবে, তবে সেটা এই আনুপাতিক হারে। সেলিম ভাই মিউট করেন। আমার তো এই গ্রুপে ফোন দিয়ে 4টার দিকে তো বাকি না। এই আমি আইনে দুর্বল এসে পাচ্ছি। স্যার সবাইকে মিউট করে দিন। ক্লাস করতে আসে নাকি অ্যাটেন্ডেন্স দিতে আসে? এই বিষয়গুলো খুব পীড়াদায়ক, খুবই পীড়াদায়ক। হ্যাঁ কাজী ইমরান, কি অ্যানসার পেয়েছো? কোশ্চেন থাকলে সে একটা অ্যানসার পেয়েছো কিনা কাজী ইমরান? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তার মানে এখানে প্রপোর্শনেটলি আক্রমণ করতে হবে, প্রপোর্শনেটলি। আননেসেসারি সাফারিং করা যাবে না। যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু। যেহেতু যুদ্ধ হবে সশস্ত্র বাহিনীর মধ্যে, এখন তো আক্রমণ হবেই। আক্রমণ ছাড়া যুদ্ধের মধ্যে তার অনাক্রমণ এই গ্রহণযোগ্য না, তাই না? আক্রমণ তো হবেই। তবে সবচেয়ে মোস্ট প্রোটেক্টেড এরিয়া হচ্ছে কি তোমার হসপিটাল, অ্যাম্বুলেন্স, ডাক্তার, তারপরে সিভিলিয়ান পিপল, তারা। আর যারা সারেন্ডার করবে তাদের উপর আক্রমণ করা যাবে না। যদি মনে করো সৈন্যবাহিনী ব্যারাকে আছে, পুরো ব্যারাক আত্মসমর্পণ করে, তখন আবার আক্রমণ করা যাবে না। কথা বুঝছো কিনা? বাট তুমি যে স্থাপনার কথা বললা, যে মিলিটারি যে স্থাপনা, তারা যদি বেশি মাত্রা কিউরিয়াস হয়, তখন তো এদেরকে ধ্বংস করা যুদ্ধের ময়দানে দায়িত্ব হয়ে পড়ে, তাই না? তখন সেই ক্ষেত্রে আক্রমণ করা যাবে। কথা বোঝা গেছে কিনা? তবে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এক্ষেত্রে অনেক মানে লিবারেল আছে। লিবারেল বলতে একটু রেস্ট্রিকশন আরোপ করেছে আর কি। কারণ এই আইনের ফিলোসফিটা দেখতে হবে আগে। যে কোনো একটা আইনের ফিলোসফি হচ্ছে কি সংঘাত কমানো, শান্তি প্রতিষ্ঠা করা। যেখানে আইনের ফিলোসফি হয় শান্তি প্রতিষ্ঠা করা, তো নিশ্চয়ই এখানে আঘাত করা, ধ্বংস করে ফেলা, ডেস্ট্রয় করাটা এটা আইন বিরুদ্ধ কাজ। কথা বুঝতে পারছো? কারণ আমাদের জেনেভা কনভেনশন বা আন্তর্জাতিক যে যুদ্ধ আইন অনুযায়ী তাদের মূল কাজই হচ্ছে, ইন্টেনশনই হচ্ছে কি যুদ্ধ কমানো, শান্তি প্রতিষ্ঠা করা। এখানে আক্রমণ নিরুৎসাহিত। এটা হলো ইন এ নাটশেল যদি আমি বলবো, আক্রমণ করাটা নিরুৎসাহিত। মানে ইন্টারন্যাশনাল humanitarian law discourages the attack or armed conflict, and in this respect I would like to say that non-attack is most preferable. আমার মনে হয় তুমি সঠিক অ্যান্সারটা এখন পেয়েছো।
জি স্যার। আর কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার, জি স্যার, আমার স্যার একটা প্রশ্ন আছে। স্যার আমরা স্যার অনেক কিছু প্রথম, জি স্যার, স্যার আমরা প্রথম ক্লাসে যতটুকু আপনি আমাদেরকে বলেছিলেন যে ইন্টারন্যাশনাল ল এটা ফ্যাক্ট কভার করে, একটা হচ্ছে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে না তাদেরকে বাঁচাবে এবং হচ্ছে যুদ্ধের পদ্ধতি এটা নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ আজকে আমরা যেটা আরো আপনি স্যার আরো কিছু পয়েন্ট অ্যাড করলেন যে বায়োলজিক্যাল অ্যাটাক করা যাবে না, সংস্কৃতিমূলক যে সংস্থা এই সমস্ত জায়গায় অ্যাটাক করা যাবে না, পণ্যবাহী জিনিসগুলোতে অ্যাটাক করা যাবে না। এখন আমার প্রশ্নটা হচ্ছে স্যার, যদি এই ইন্টারন্যাশনাল ল কোনো রাষ্ট্র যদি নাই মানে, তাহলে কি স্যার কোনো শাস্তির বিধান আসলে আমরা সামনে পাবো কিনা এই আছে, লয়ে? শাস্তির বিধান আছে আছে আছে, এগুলো আমরা আলোচনা করব, আলোচনা করব। আমরা কিছু এক্সাম্পল দিব। এখানে আমাদের নুরেমবার্গ ট্রায়াল আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখানে কিছু মামলা হয়েছে। তারপরে টোকিও ট্রায়াল নিয়ে আলোচনা হবে। তারপরে আমাদের আরো আলোচনা হবে ইয়ে নিয়ে, এই রুয়ান্ডাতে গণহত্যা হয়েছে, রুয়ান্ডা আফ্রিকা মহাদেশের একটা রাষ্ট্র, সেই এক্সাম্পল গুলো আসবে। ইভেন রিসেন্ট যে মামলাগুলো হচ্ছে, মায়ানমারে স্যার, মায়ানমারে যে মায়ানমারে মামলাটা হয়েছে, তো এই বিষয়গুলো আমরা আলোচনা নিয়ে আসবে। কথা বোঝা গেছে? এটা কি শুধুমাত্র দুর্বল রাষ্ট্রদের জন্য, মানে যেমন চীন, আমেরিকা অনেক শক্তিশালী একটা রাষ্ট্র, তাদের ক্ষেত্রেও কি গুড কোশ্চেন, ভেরি মাচ স্মার্ট কোশ্চেন। আমি খুবই হ্যাপি যে তোমরা এত স্মার্ট কোশ্চেন করতেছো। আসলেই যুদ্ধে আইনগুলো যেটা হয় কি, বর্তমান পৃথিবী চলতেছে মাইট ইজ রাইট, যাদের জোর আছে তারাই আসলে প্রোটেক্টেড। এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চায়না তারা এই ধরনের চুক্তি স্বাক্ষরই করে না। যেমন জেনোসাইড কনভেনশনে মিয়ানমার পক্ষই না, মিয়ানমার স্বাক্ষরই করে নাই। কথা বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে করণীয় কি? আসলে তো আন্তর্জাতিক আদালত বলো, কোর্ট বলো, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন গুলা, এগুলো তো মনে করো যে আমেরিকা টাকায় চলে, চায়না টাকায় চলে। এখন তারাই তো এই ব্যবস্থাটা তৈরি করেছে, যারা ল তৈরি করে তারাই ল ব্রেক করে। কথা বুঝতে পারছো কিনা? এটা একটা স্যাড পার্ট, এটা একটা স্যাড পার্ট, একটা ট্র্যাজিক পার্ট বলতে পারি আমরা। এটা হলো বাস্তবতা আর কি। যেমন ইন্ডিয়া কাশ্মীরে জেনোসাইড করতেছে, কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ মামলা করার সাহসই পায় না, বড় রাষ্ট্র। চায়নারা মনে করো যখন তখন যে কোনো রাষ্ট্রকে ধমক দিয়ে